আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই ইরান যুদ্ধটা মনে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইরান যুদ্ধ কি শেষ হয়ে গেছে? উত্তর হলো না। ইরানকে কি আবার আক্রমণ করবে আমেরিকা? নিশ্চিত করে বলা যাচ্ছে না। হুমকি ধমকি চলছে, কিন্তু আক্রমণ আর শুরু হচ্ছে না। ইরান চাইছে ইরানের শর্তে আলোচনা হোক, আমেরিকা চাইছে আমেরিকার শর্তে আলোচনা হোক। তো আলোচনাটাও মোটামুটি স্থগিত হয়ে আছে একরকম। তাহলে এই অবস্থায় কি, কেন আমেরিকা ইরানকে আক্রমণ করছে না? যে যুদ্ধটা 5 দিনের মাথায় শেষ হবে বলে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইরানের 46 জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তাদের একেবারে ধর্মীয় সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের একেবারে প্রধান ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছিল। তারপরেও ইরান কিন্তু দমে যায়নি, ইরান যুদ্ধটা চালিয়ে গেছে। এবং এই যে যুদ্ধটা চালিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগুন জ্বলেছে। সবকিছু মিলিয়ে ট্রাম্প যে ইরান আক্রমণ করেছিল, কিংবা ইসরায়েল যে আক্রমণ করেছিল, ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প যোগ দিয়েছিল, এখন নতুন করে হিসাব নিকেশ হচ্ছে। অনেকেই বলছেন যে এই ইরান যুদ্ধে ট্রাম্প তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ ঠোঁট কাটা যারা, তারা বলছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। যাই হোক, এই জায়গাটায় ট্রাম্প বেকায়দায় পড়েছে নিশ্চিত। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন, তার কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। তার প্রত্যাশার চেয়েও বেশি আসনে তিনি জয়লাভ করেছিলেন, স্টেটে জয়লাভ করেছিলেন। তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু 1.5 বছরের মাথায় এসে সেই জনপ্রিয়তা কিন্তু কমতির দিকে। এবং আগামী অক্টোবরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন। যদি ট্রাম্পের কারেন্ট জনপ্রিয়তার এই ট্রেন্ডটা থাকে, তাহলে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা অধিক। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য ট্রাম্প পড়েছে বাটে। ইরান যুদ্ধ যদি আবার শুরু করে এবং এরকম অনির্দিষ্টকালের জন্য চলে, সেটা তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে অবশ্যই তাকে এফেক্ট করবে, ক্ষতি করবে। সাধারণ আমেরিকান জনগণও কিন্তু এই যুদ্ধের ফলে তাদের উপরে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা পছন্দ করছে না। সাধারণ জনগণও কিন্তু এই যুদ্ধটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আনন্দিত, কারণ তাদের ডে টু ডে লাইফটা খুব এফেক্টেড হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আর অনেক রকমের সমস্যা হয়েছে। তো এই জায়গা থেকে উত্তরণে ট্রাম্প কি করবেন, সেটা নিয়ে এখন তার চিন্তা ভাবনা চলছে। ঠিক একই সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে এক ধরনের নাকানি চুবানি খাওয়ার পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকা এখন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে। আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আমেরিকা সফর করছিলেন, এবং তাদের সাথে বৈঠকে পল কাপুর বলেছিলেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্র্যাটেজি নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ মিলে। এই কথাটি তিনি কেন বলেছিলেন? কারণ এই কথাটির মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে, যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ইন্ডিয়া, চায়নার মতো বড় প্লেয়ার রয়ে গেছে। এই স্টেক হোল্ডারদের বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্র্যাটেজি ঠিক করবে, এটা একটু দুর্বোধ্য মনে হয়। যদিও আমেরিকা হয়তো ভাবছে যে বঙ্গোপসাগরের একটা কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সাথে মিলে তারা এই সেন্ট মার্টিন এবং আশেপাশে একটা অবস্থান নিশ্চিত করবে। সেটাও আমার মনে হয় খুব ইজি হবে না, কারণ চীন এবং ভারত কিন্তু তাকিয়ে আছে যে বঙ্গোপসাগরে আমেরিকান উপস্থিতিটা কি হিসেবে হয়। এবং ভারত খুব ক্লিয়ার করে দিয়েছে যে এই ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকা যদি আসে, সেটা ভারতের সাথে মিলে আলাপ করে আসতে হবে। এবং ভারতের সাথে যে ইন্ডিয়ার ডিফেন্স চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 10 বছরে, সেখানে কিন্তু এই ধরনের কথাবার্তা মেনশন করা আছে। সুতরাং ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্র্যাটেজি নির্ধারণে আমেরিকাকে বেশ বেগ পেতে হবে যদি তারা মেজর স্টেক হোল্ডারদের পাশ কাটাতে চায়। এখন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে কোনো দিন নেপাল, মিয়ানমার এবং ভারত সফরে আসবেন।
তার আগে নেপালে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত যিনি আছেন সার্জিও গার্ড, তিনি নেপালে গিয়েছিলেন। তিনি একজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, অনেকের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু নেপালের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সে কিন্তু সার্জিও গার্ডের সাথে দেখা করেনি। বালেন্দ্র সাহা খুব স্পষ্ট করে বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার কাউন্টার পার্ট সিমিলার কারোর সাথে কথা বলতে পারি, আমি একজন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারি না। একটা ছোট্ট দেশ নেপাল, সেখানকার প্রধানমন্ত্রী যে সাহস দেখে এটা বলেছে, ব্যাপারটা কিন্তু সত্য। একজন রাষ্ট্রদূতের স্ট্যাটাস জয়েন্ট সেক্রেটারি বা ওই আশেপাশে, সে প্রেসিডেন্টের সাথে দেখা করবে, এটা স্ট্যাটাস অনুযায়ী যায় না, বিশেষ প্রয়োজনে দেখা করতেই পারে। এখন আমার যেটা জানতে ইচ্ছে হয় যে নেপালের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এই মার্চ মাসে, সে এত সাহস পেল কোত্থেকে? সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে তার এই সাহসের ভিত্তি হলো RIC। আপনাদের মনে আছে যে গত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না তারা সাংহাইয়ের একটি সম্মেলনে যোগ দিয়েছিল একসাথে, এবং তারপর থেকেই এই RIC জোটের ব্যাপারে কথাবার্তা শুনছিলাম যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তারা একসাথে মিলে একটা জোট করে কাজ করবে। এবং এই RIC যদি গঠিত হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার যে খায়েশ, তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং এই চায়না এবং ইন্ডিয়া দুজনই বালেন্দ্র সাহার সরকারকে সহায়তা করছে। সুতরাং এই RIC এবং RIC যতদূর জানি যে RIC এখন একেবারে বাস্তবতার কাছাকাছি চলে এসেছে, যে কোনো দিন RIC হয়তো ফর্মালি ওপেন করবে। তো ন্যাচারালি নেপাল সেই সাহসে বলিয়ান হয়ে এই সার্জিও গার্ডকে এই কথা বলতে পারে। এখন মার্কো রুবিও আসবেন, যে মার্কো রুবিও এসে তিনি নেপালে যাবেন, মিয়ানমারে যাবেন যেটা বললাম, এবং ভারতে যাবেন। শেষে মিয়ানমারে যে আমেরিকার যেটা পলিসি ছিল, তাদের যে বার্মা অ্যাক্ট, তারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের এক অংশ দখল করবে, রাখাইন স্টেট দখল করবে, সেই পরিকল্পনাটাও কিন্তু এখন আর আগের মতো ফিজিবল নেই। বাংলাদেশের করিডোর ব্যবহারটা যেমন, এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। আরাকান আর্মি মিয়ানমার সরকারের সাথে সরাসরি ট্রাম্প যোগাযোগ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে মিয়ানমার থেকে যে রেয়ার মিনারেল আর্থ নেওয়ার কথা, সবকিছুই একেবারে মানে কেচে গন্ডুস হয়ে গেছে, আগের মতো নেই। আরেকটা যে ঘটনা, যে এখন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটা স্টেটে এখন বিজেপি ক্ষমতা এসেছে। সবশেষে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। এর ফলে কিন্তু এই মানে বাংলাদেশ, মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক আমেরিকা, পাকিস্তান, এদের যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা তার পেছনে মদত দেওয়া, সেগুলো কিন্তু এখন আর আগের মতো ফ্রি স্টাইলে চলবে না, এগুলো চ্যালেঞ্জ হয়েছে। এবং এই যে রিসেন্টলি যেটা আমি পরশুদিন বলেছিলাম যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ এলেন কেন, আমি এপিসোডটা করার পরে আরো কিছু ইনফরমেশন পেয়েছি যে ভারত, আসাম এবং এই শিলিগুড়ি করিডোর, এইসব জায়গায় যে পাকিস্তানি স্পাই গুলো ছিল, তারা কিন্তু বিজেপির জয়ের সাথে সাথে তারা বাংলাদেশে ফিরে এসেছে। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল নেগোসিয়েট করতে যে এই যে স্পাই নেটওয়ার্ক, যাকে পাকিস্তানি অ্যাসেট বলা হচ্ছে, এদের বাংলাদেশে কিভাবে আপাতত রাখা যায়, যে বাংলাদেশে এদের প্রোটেকশন দেয়, সেটা নিয়ে কিন্তু একটা গোপন আলোচনা হয়েছে। এই যে মাদক বিরোধী কার্যক্রমের জন্য MOU, আন্তঃ সীমান্ত সন্ত্রাস রোধে MOU, এগুলো সব আইওয়াশ। মূল সমস্যাটা ছিল ওই বিজেপি ক্ষমতায় আসা, এখন পাকিস্তানি সন্ত্রাসী, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি স্পাই, এরা বিপদে পড়ে বাংলাদেশে ফিরে এসেছে। তো এই অবস্থায় আমেরিকাও এখন এই বাস্তবতাটা অনুধাবন করছে, এবং বাংলাদেশ নিয়ে আমেরিকায় যারা আলোচনা করে, আলাপ করে, তাদের সাম্প্রতিক আলোচনাগুলো যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না। যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগের মতো একটি জনসমর্থিত দল, যার সমর্থন একেবারে ভোটার পর্যায়ে অ্যাটলিস্ট 5 কোটি,
সেই দলটিকে যদি স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়া হয় এবং তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা তারা বিকল্প পথে কার্যক্রম চালায়, তাহলে সেটা দেশের জন্য এবং কারো জন্যই ভালো হবে না। এবং বাংলাদেশে এটি আমেরিকান যারা আলোচনা করে, আমেরিকার যেসব লোকজন আছে বাংলাদেশে, তারা সম্প্রতি আমেরিকা এই বিষয়ে আলোচনা করেছে। তারাই বলেছে যে বাংলাদেশে যে কোনো সময়ের চাইতে এখন আমেরিকা অনেক বেশি অজনপ্রিয়। আমেরিকাকে মানুষ আগের মতো পছন্দ করছে না, কারণ এই সাম্প্রতিক রেজিম চেঞ্জ, ইউনূসের সরকার, এটি নিয়ে আমেরিকার প্রতি জনগণের একটা বিমুখ ধারণা জন্মেছে। এবং আমি আমার সেই যে একজন আমেরিকান কূটনীতিক আছেন, প্রাক্তন কূটনীতিক, একটা সূত্র আছে, তিনিও আমাকে বলেছিলেন যে আমেরিকা সব জায়গায় উইন করে না। আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, ভিয়েতনামে অনেক আগে পরাজিত হয়েছিল। আমেরিকা চাইলেই সবকিছু হয় না এবং রাজনীতিতে অবস্থান পরিবর্তন হয়। আমেরিকার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা 2024 সালের জুলাই আগস্টে ছিল, সেই সম্পর্কটা যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই, এবং সেটা যে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আমেরিকা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে, এবং এই যে মার্কো রুবিও যে আসবেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নেপাল এবং মিয়ানমার ঘুরে গিয়ে ভারতে গিয়ে ভারতের সাথে ফাইনাল মিটিংটা করবেন। এবং নতুন করে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন, এবং আমেরিকা তারেক রহমানের উপরেও খুব বেশি আস্থাশীল হতে পারছেন না, কারণ তারা বলছেন যে একটা দেশ পরিচালনা করা, আমেরিকার স্বার্থ রক্ষা করে সবকিছু ম্যানেজ করার যে সক্ষমতা, সেটা সম্ভবত তারেক রহমানের নেই। ভারতীয় সূত্র বলছে যে তার সরকারটা একটা নিউবর্ন বেবির মতো, তারা কিছুদিন দেখবেন, তবে তারেক রহমানের উপরে তারাও খুব আশাবাদী এই মুহূর্তে হতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। কথা হচ্ছিল অপারেশন মহাকালী নিয়ে। এখন অপারেশন মহাকালীটা কি? কালকে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে একলা বসেছিলেন অমিত শাহ। প্রায় 40 মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয়। শাহ মোটামুটি কতগুলো নির্দেশ দিয়ে গেছেন। সেই নির্দেশগুলোকে নাম দেওয়া হয়েছে, এই নির্দেশিকাটার নাম দেওয়া হয়েছে মহাকালী, অপারেশন মহাকালী। এই অপারেশন মহাকালীর মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে, আমি ধীরে ধীরে একটা একটা করে বলে যাই। এক হচ্ছে, আমাদের এখানে সমস্ত কোম্পানিগুলোকে বলে দেওয়া হবে এখন থেকে হালাল কিছু লেখা যাবে না। প্যাকেটের গায়ে হালাল বলে কিছু লেখা যাবে না। যা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। নতুন করে যে প্যাকেট ছাপা হবে সেখানে হালাল ফুড বলে কিছু লেখা হবে না। দুই হচ্ছে, কলকাতায় 3টে ভাষায় সাইনবোর্ড লিখতে পারবে, বাংলা, হিন্দি এবং ইংরেজি। তার কারণ হচ্ছে, হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, আর ইংরেজি লিখতে হয় এই কারণেই, কারণ অনেক বিদেশি এখানে আসেন যারা হিন্দি বা বাংলা বুঝতে পারেন না, তাদের জন্য এই ইংরেজিটা। কোন উর্দু ভাষায় সাইনবোর্ড কলকাতার বুকে রাখা যাবে না। নাম্বার 3, আমাদের এখানে প্রচুর মসজিদ আছে। শিয়াদের মসজিদ আছে, সুন্নিদের মসজিদ আছে, দেওবন্দীদের মসজিদ আছে, সব মসজিদ আছে আলাদা আলাদা করে। এই মসজিদগুলোতে নির্বাচনের ফল বেরোনোর পর থেকে সব জায়গায় নজরদারি করা হয়েছে, সব কটাতে। আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশটা জারি করে রেখে দিয়েছিল। এই মসজিদগুলোর ভেতরে প্রচুর অস্ত্রশস্ত্র লুকানো থাকে।
দাঙ্গা করার জন্য। গতকালকে সায়েস হয়ে কথা বলার পর শুভেন্দু অধিকারী সমস্ত ডিজি এবং কমিশনারেটের যত কমিশনার, কলকাতা পুলিশের কমিশনারেট যত আছে বিভিন্ন আমাদের জেলাগুলোতে, সে কমিশনারের কর্তাদের ডেকে পাঠিয়ে একটি বৈঠক করে এই নির্দেশিকার কথা জানিয়ে দেন। এবং শাহ একটা কথা বলে গেছেন, যা করবেন আইনের মধ্যে থেকে করবেন, আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। এর পরবর্তী হচ্ছে মাদ্রাসাগুলোর মধ্যেও কিন্তু অস্ত্র থাকে এবং মাদ্রাসায় বলা হয়েছে যে মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা এক করে দেওয়া হবে। তাদের কি সিলেবাস আছে না আছে সেগুলো এতদিন পর্যন্ত কোনো তার উপর নজর দেওয়া হতো না। মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা রয়েছে, মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নেই, মাদ্রাসায় চলুক তার মতো, কিন্তু মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসাকে যোগ করতে হবে। আর মূল শিক্ষার যে মান, সেই মান অনুযায়ী মাদ্রাসার শিক্ষককে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে হবে। সে আপনি হিন্দু করতে পারেন, আপনি মুসলমান করতে পারেন। মাদ্রাসা বোর্ডে অনেক হিন্দু শিক্ষক রয়েছে, আন্ডারে অনেক মুসলমান শিক্ষক রয়েছেন, কিন্তু খালি কোরআন পড়লে মাদ্রাসাতে হবে না, মূল শিক্ষায় ফিরে আসতে হবে এবং মাদ্রাসার মধ্যে সমস্ত তল্লাশি চালানো হবে। কোথাও কোনো অবৈধ অস্ত্র, মাদ্রাসা এবং মসজিদ কোথাও কোনো অবৈধ অস্ত্র পেলে মসজিদের যিনি ইমাম আছেন তিনি প্রথম অ্যারেস্ট হবেন, কারা অস্ত্র রেখেছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে বার করা হবে। অর্থাৎ যত অস্ত্র ভান্ডার রয়েছে না মুসলিমদের হাতে, সব ওই অস্ত্র ভান্ডার কিন্তু ওই মসজিদ গুলোতে রাখা আছে। যদিও দেওবন্দিরা রাষ্ট্রবাদী মুসলমান, কিন্তু তারাও এই তালিকা থেকে বাদ যাচ্ছেন না। অর্থাৎ সরকার কোন রকম রিস্ক নেবে না। যেখানে যত মন্দির আছে বা মসজিদ আছে, সেই মসজিদ প্রত্যেক কটাকে ধরে 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 একবারে পরীক্ষা করা হবে। দরকার হলে মাটি পর্যন্ত খোঁড়া হবে। এবার আসুন পুরাতত্ত্ব বিভাগের। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। এটা হয়তো এখনই হবে না, এটা কদিন বাদে হয়তো হবে। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। কোন কোন মসজিদের নিচে আগে বাইরে টেস্ট করে দেখা হবে হিন্দু দেবী দেবতার মূর্তি রয়েছে, এবং প্রত্যেকটা মসজিদের কাগজপত্র দেখাতে হবে মসজিদ বৈধ জমির ওপরে আছে না অবৈধ জমির ওপরে আছে। অবৈধ জমির ওপরে যদি থাকে তাহলে সেই মসজিদকে গুড়িয়ে দেওয়া হবে। যদি অবৈধ মসজিদ হয়, সে যে এলাকাতেই হোক, সে যদি মিডিয়াবুড়ি হয় সেখানেও হবে, সে যদি দক্ষিণ 24 পরগনাতে হলে, উত্তর 24 পরগনাতে হলেও সেখানেও হবে। এইগুলো হলো। এইবার হচ্ছে গিয়ে অপরাধের ফাইলে আসুন। এই 2014 পর, ওই 2011 পর 2026 পর্যন্ত যত সংখ্যাটা যা শোনা যাচ্ছে, অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, 321 জন টোটাল বিজেপি কর্মী মারা গেছেন। এই 321 জন বিজেপি কর্মীর
মৃত্যুর প্রত্যেক কটার ফাইল খোলা হবে, এবং সবার আগে ফাইল খোলা হবে সেটা হচ্ছে অভয়ার, আরজি করের ক্ষেত্রে এটা হয়েছিল যে অভয়ের মা বিজেপি ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন, তিনি হবেন। সরকারিভাবে এখনো পর্যন্ত সমস্ত মন্ত্রীর নাম ঘোষণা না হলেও বেসরকারিভাবে কিছু শোনা যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আগে সরকারিভাবে সমস্ত ঘোষণা হোক। বেসরকারিভাবে অনেক কিছু আপনার মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাই ওই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এবং সব থেকে বড় হচ্ছে এটা, এই যে 34টা প্লট কালীঘাটের, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যে 34টা প্লট যেটা দখল করেছেন এবং জোরজার করে, তাদের আসল মালিকদের খুঁজে বার করা হবে। আসল মালিক কারা? একটা রঙের দোকান থেকে অত 100 কোটি টাকার না কত কোটি, আমি সঠিক জানি না, নানান রকম হিসেব শোনা যায়, অত বড় বাড়ি এসকালেটর দিয়ে করা সম্ভব নয়। তাই তার আইটি ফাইলের একদম পূর্ণাঙ্গ চেকিং হবে, সেখানে আইটির লোকেরা ঢুকবে। এতদিন তো ঢুকতে পারেনি, এবার ঢুকবে। এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে কাগজপত্র সরিয়েছিলেন, সেই কাগজপত্র নিয়ে যে মামলাটি হয়েছিল, সেই মামলাটি এখন ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। হাইকোর্টের আন্ডারেই ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। এই যতগুলো আমি বললাম এই অপরাধ সংক্রান্ত, 321 জন মারা যাওয়া, তারপরে তো আপনার এই যে কি বলে অভয়া, তারপর যাদের জোর করে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নিয়ে সেখানে নিজের নাম লিখিয়ে নেওয়া হয়েছে, কেউ স্বইচ্ছায় ওখানে জমি দেয়নি, নামমাত্র পয়সা দিয়ে তাদের কাছ থেকে জমিগুলো জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের অরিজিনাল মালিককে খুঁজে বের করে তাদেরকে দিয়ে কোর্টে কেস ফাইল করানো এবং আইটি ডিপার্টমেন্টকে কাজে লাগানো, যে কোথা থেকে আয় এসছে। আয় বহির্ভূত যদি কোন সম্পত্তি হয়, তাই সেই সম্পত্তি কিন্তু সরকার বাজেয়াপ্ত করবে। আর সব থেকে বড় জায়গায় যেটা ফাঁসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছেন আইপ্যাকের যে মামলা হয়েছে। তিনি আইপ্যাকের দপ্তরে যখন আয়কর ইডি হানা দেয়, আয়কর হানা দেয়, সেই সময় তিনি ঝাঁপিয়ে গিয়ে ওখানে নিজের পুলিশ বাহিনী নিয়ে গিয়ে, নিজের অনুগত পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তিনি সমস্ত ফাইলপত্র বগল দাবা করে তিনি বাইরে এসে আবার প্রেস কনফারেন্সও করেছেন, ফলে কথাও বলেছেন, ফলে অস্বীকার করার কোনো জায়গা নেই। এছাড়া ইডি এবং আইটি তারা পৃথকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2টি মামলা করেছিলেন। সেই মামলা দুটো আপনার যাবে এতে ফাস্ট ট্র্যাক কোর্টে, এবং অভয়ার মামলাও যাবে ফাস্ট ট্র্যাক কোর্টে। সুতরাং একদিকে যেমন অস্ত্র খুঁজে বার করা হচ্ছে দাঙ্গা বন্ধ করার জন্য, কারণ যে কোনো সময় উস্কানি হতে পারে, উস্কানি হলে দাঙ্গা হতে পারে। দাঙ্গা ঠেকানোর জন্য প্রথম হচ্ছে যত মস্তান আছে তাদেরকে অ্যারেস্ট করো আর অস্ত্র উদ্ধার করো। যদি আইনি অস্ত্র থাকে
লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বেআইনি অস্ত্র, সে তরোয়াল থেকে আরম্ভ করে চাকু অব্দি যা পাওয়া যাবে সব কিন্তু বাজেয়াপ্ত হবে, এবং মসজিদে যিনি ইমাম তাকে সদুত্তর দিতে হবে, না দিতে পারলে তিনি কিন্তু হাজতবাস করবেন। আপাতত এইটা ঠিক হয়েছে, এবং এই কাজটা কিন্তু 15 দিনের মধ্যে করতে হবে, এটা একদম সময় বেঁধে দেওয়া হয়েছে। পুরসভার সংশ্লিষ্ট কর্মীদের বলে দেওয়া হয়েছে পুরসভার মেয়র থাকতে পারেন, ফিরাদ হাকিম, যতক্ষণ না আবার নির্বাচন হচ্ছে মেয়র থাকতে পারেন, কিন্তু কর্মীদের বলে দেওয়া হয়েছে, কারণ সবাই তো পে কমিশনের জন্য বসে আছেন, তাদেরকে সব বলে দেওয়া হয়েছে কাজ করে দেখাতে হবে। আচ্ছা, ফুড চেকিং, যেটা নিয়ে একেবারে কেউ মাথা ঘামাতো না, ফুড চেকিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করে দেওয়া হচ্ছে আরো, কোথাও কোনো ভেজাল রং মেশানো হচ্ছে কিনা, কোথাও মাংস অন্য মানে মাংস অনেক সময় দেখা যায় যে মুসলিম দোকানে আপনার গরুর মাংস পাঁঠার মাংস বলে চালিয়ে দেওয়া হয়, আপনি পাঁঠার মাংস বলে মাটন বলে খাচ্ছেন, কিন্তু আসলে হচ্ছে সেটা গরুর মাংস। পাঁঠার মাংসের ফাইবার মোটা, ছোট গরুর মাংসেরও ফাইবার মোটা, আপনি ধরতেই পারবেন না, তার সঙ্গে এমন বিরিয়ানি মশলা থাকবে। এই রিপোর্টগুলো নিশ্চয়ই সরকারের কাছে আছে, সরকার তার ভিত্তিতে করছে। এই সমস্তটা মিলিয়ে একটা অপারেশন, যেটা 15 দিনের মানে 2 সপ্তাহের মধ্যে হতে যাচ্ছে, সেটার নাম দেওয়া হয়েছে অপারেশন মহাকালী। এই অপারেশন খুব শীঘ্রই শুরু হবে। বাংলাদেশে হয়তো হইচই হবে, চূড়ান্ত হিন্দুত্ববাদী মুসলমানদের উপরে আঘাত নেমে আসছে। মুসলমানের ধর্ম পালন করুন না, মসজিদের মধ্যে অস্ত্র রাখার দরকারটা কিসের, সে প্রশ্নের জবাব দিতে পারবেন? বাংলাদেশে যারা মুসলিম, যারা সমালোচনায় মুখর হবেন, তারা আগে এই কথাটার উত্তর আগে দেবেন। সে মসজিদ কি অস্ত্র ভান্ডার রাখার? ওখানে যান ভগবানের নাম করতে, অস্ত্র কিসের জন্য লাগে? এ সমস্ত বাজে মন্তব্য বাংলাদেশ থেকে না করাই ভালো। যত বাজে মন্তব্য করবেন তত সময় আমাদের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। সুতরাং সাধু সাবধান। আপনারা দেখতে থাকুন আগামী দিনে কি কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।